হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য। তো আজকে আলোচনা করব একটা জেলাভিত্তিক ভিডিও, সেটা হচ্ছে হাওড়া জেলার সংক্ষিপ্ত পরিচয়। তো প্রত্যেককেই বলবো যারা হাওড়া জেলা থেকে আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের হেল্পফুল হবে ইন্টারভিউর জন্য। এর মধ্যে থেকেই তোমাদের যদি জেলাভিত্তিক কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তোমরা কমন পেয়ে যাবে, এর বাইরে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই। তো মোটামুটিভাবে যারা এখনও অবধি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও, কেননা ক্লাসের শেষে পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তাই যারা পিডিএফটা নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশনে অবশ্যই যুক্ত হয়ে যেও। এছাড়া তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু ফলো করতে পারো। দেখো আজকে হাওড়া জেলা থেকে আমরা কি কি আলোচনা করব: এর সীমানা, নামকরণ, লোকসভা বিধানসভার পরিচয়, ভূপ্রাকৃতিক পরিচয়, যোগাযোগ ব্যবস্থা, শিল্প, বিভিন্ন দর্শনীয় স্থান, উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। তো প্রত্যেকটা জেলাতেই এই বিষয়গুলো আলোচনা করি। তো আজকেও কিন্তু হাওড়া জেলা থেকে এই বিষয়গুলোই আমরা আলোচনা করব, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে বলবো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। সো লেটস স্টার্ট। দেখো প্রথমেই বলি, এই জেলা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে বলি। পশ্চিমবঙ্গের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা এই জেলা, এবং এটা কি না, এই জেলা ভারতের গ্লাসগো নামে পরিচিত, যেটার গঠন হয়েছিল 1 জানুয়ারি 1938 সালে। একটু নামকরণের ইতিহাসটা দেখে নাও। এই জেলার নামকরণের ইতিহাসটা বলি। এই জেলার যে জেলা সদর হাওড়া, সদর শহরটা হচ্ছে হাওড়া, থেকেই কিন্তু এই জেলার নাম হাওড়া হয়েছে। তবে হাওড়া নামের উৎপত্তি নিয়ে অনেকের মধ্যেই কিন্তু অনেক মত রয়েছে। একটি মত অনুসারে হাওড়া শহরের অদূরে অষ্টাদশ শতাব্দীর প্রথম অর্ধে হাড়িরা নামক একটি গ্রামের অস্তিত্ব ছিল। হাওড়া নামক এই হাড়িরা নামের কিন্তু অপভ্রংশ, হাওড়া নামটি এই হাড়িরা নামের কিন্তু অপভ্রংশ। অন্য একটি মতে হাওড়া নামটির উৎপত্তি হাবর শব্দ থেকে। এই হাবর শব্দের অর্থ হলো পাক বা কাদাযুক্ত স্থান। তো একটু তোমরা নামকরণটা জেনে নেবে কিভাবে এই হাওড়া নামটা কিন্তু এসেছে। এর থেকে বাইরে তোমাদের আর কিছু জানার দরকার নেই, এইটুকু জেনে রাখবে। তো বেসিক্যালি এটা বলতে পারো তোমরা, এই যে হাড়িরা নামক যে একটা গ্রাম, এর অস্তিত্ব ছিল, এবং এটা কি না, এই নামটা হাড়িরা নামের অপভ্রংশ, এইটুকু বললেই কিন্তু তোমাদের হয়ে যাবে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে। এবং তার সঙ্গে গঠন হয়েছিল কিন্তু 1 জানুয়ারি 1938, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে। যে যেই জেলা থেকে রয়েছে সেই জেলার কিন্তু পরিচয় সম্পর্কে অবশ্যই জানবে। দেখো এবারে সীমানাটা দেখায়, প্রথমে ম্যাপে তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো একদম আমি তোমাদের ইন্ডিকেট করে দেখাচ্ছি, তীর দিয়ে দেখাচ্ছি। দেখো লাল তীর দিয়ে তোমাদের হাওড়া জেলাটা আমি দেখিয়ে দিলাম। এবারে এর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কোন কোন জেলাগুলো রয়েছে চলো একটু আমরা দেখে নিই। দেখো এই জেলার উত্তরে রয়েছে হুগলি জেলা। হুগলি জেলাটা আমি একটু তোমাদের পয়েন্টিং করে দেখিয়ে দিচ্ছি। এর আগে আমি তোমাদের হুগলি ডিস্ট্রিক্ট পড়িয়ে দিয়েছি, যারা দেখোনি, যারা হুগলি ডিস্ট্রিক্ট থেকে রয়েছে অবশ্যই দেখে নিও। এবং পূর্বে রয়েছে উত্তর 24 পরগনা এবং কলকাতা জেলা। একটু ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই, পূর্বে রয়েছে দেখো উত্তর 24 পরগনা এটা, আর এটা হচ্ছে কলকাতা। এই হচ্ছে কলকাতা, একদম ছোট্ট ইয়েলো কালারের কলকাতা। তাহলে উত্তর 24 পরগনায় কলকাতাটা দেখিয়ে দিলাম। এবারে দেখো দক্ষিণে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা ও পূর্ব মেদিনীপুর জেলা। দক্ষিণে দেখো দক্ষিণ 24 পরগনা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে সাউথ 24 পরগনা, আর এই হচ্ছে ইয়েলো কালারের পূর্ব মেদিনীপুর। এবং পশ্চিমে রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা। এই দেখো হাওড়া লোকেশন আগেই শেয়ার করেছি, এই যে হাওড়া। পশ্চিমে রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। এই দেখো পূর্ব মেদিনীপুর আমি তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি, আর এই হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তাহলে দেখো উত্তরে তোমাদের কি বললাম না, হুগলি জেলা, পূর্বে রয়েছে উত্তর 24 পরগনা এবং কলকাতা জেলা, দক্ষিণে রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা, এবং পশ্চিমে রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা। এই সীমানাটা কিন্তু তোমাদের অবশ্যই প্রত্যেককে মনে রাখতে হবে। চলো নেক্সট কি আছে দেখো, হাওড়া জেলার একটু ইতিহাস বা ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমরা অল্প করে জেনে নেব। দেখো 1937 সালে হাওড়া স্বতন্ত্র জেলার মর্যাদা পায়। 1843 সাল পর্যন্ত জেলা হুগলি জেলার কিন্তু অংশ ছিল। 1963 সালে বর্ধমান বিভাগ থেকে বিচ্ছিন্ন করে হাওড়াকে প্রেসিডেন্সি বিভাগের কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। হাওড়া শহরের কাছে হাড়িরা নামে একটি অখ্যাত গ্রাম থেকে হাওড়া নামের কিন্তু উৎপত্তি হয়েছে, যেটা তোমাদের একটু আগেই আমি বললাম। গ্রামটির সন্ধান মেলে অষ্টাদশ শতাব্দীর শুরুতে। 19বিংশ শতাব্দীর মধ্যভাগে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে মঙ্গলাহাট। হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের তাঁতিদের অনুরোধে আন্দুলের মল্লিক পরিবার
এই হাট প্রতিষ্ঠা করেন। সেই সময় জায়গাটির নাম ছিল চড়কডাঙ্গা। হাওড়া ময়দান এবং গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের পূর্ব দিকে অবস্থিত চড়কডাঙ্গার মঙ্গলা হাট। যারা হাওড়া জেলায় রয়েছে, কেননা দেখবে তোমাদের হাওড়ার যে ডিপিএসসি ওটা কিন্তু একদম তোমাদের এই যে মঙ্গলা হাটের কিন্তু পাশাপাশি, যে হাওড়া ময়দানের কাছাকাছি। তাই তোমরা কিন্তু অবশ্যই যারা হাওড়া জেলা থেকে রয়েছে তারা ডিপিএসসি কোথায় রয়েছে বা তার পাশাপাশি যে হাটটা বসে সেই হাটটা সম্পর্কে কিন্তু একটু জেনে যাও। বেসিক্যালি এটা পড়লেই তোমাদের হয়ে যাবে, এক্সট্রা করে আর কিন্তু পড়ার দরকার নেই। চলো নেক্সট সাইডে কি রয়েছে আমাদের জন্য তাহলে দেখে নিই। এবারে রয়েছে ভূ পরিচয় সম্পর্কে আমরা জানবো। হাওড়ার পূর্বে হুগলি ভাগীরথী নদী, পশ্চিমে রূপনারায়ণ নদী। হাওড়া জেলা পলিগঠিত সমতল ভূমি। হাওড়ার উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল সামান্য উঁচু হওয়ায় নদীগুলি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে বয়ে গেছে। তো এই হচ্ছে ভূপ্রকৃতি। এবারে নদ নদী সম্পর্কে জানবো চলো। জেলার প্রধান নদীগুলি হলো হুগলি এবং তার উপনদী সরস্বতী, দামোদর ও তার দুই শাখা নদী কানা দামোদর এবং পুরনো দামোদর এবং রূপনারায়ণ। তো এই হচ্ছে হাওড়ার নদ নদী। তো ভূ পরিচয় এবং তার সঙ্গে নদ নদী কিন্তু অবশ্যই তোমরা জেনে যাবে। নদ নদী থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন জিজ্ঞাসা করে। চলো এবারে লোকসভা বিধানসভা এগুলো একটু দেখে নিই। বিধানসভা রয়েছে 16টি, মহকুমা রয়েছে 2টি, হাওড়া সদর এবং উলুবেড়িয়া। লোকসভা রয়েছে 3টি, হাওড়া, উলুবেড়িয়া এবং শ্রীরামপুর। জেলা পরিষদের সংখ্যা 1টি, ব্লকের সংখ্যা 14টি, থানার সংখ্যা 26টি, পঞ্চায়েতের সংখ্যা 157টি। সদর শহর হাওড়া। বিভাগ রয়েছে প্রেসিডেন্সি। শিক্ষার হার 80.31%। তো এই হচ্ছে হাওড়া জেলার সংক্ষিপ্ত পরিচয়। এটা কিন্তু তোমাদের মোটামুটিভাবে প্রত্যেকটা জিনিস জানতে হবে। বিধানসভা, লোকসভা, মহকুমা, জেলা পরিষদ, ব্লক, থানা, তোমাদের যে সদর শহর জেলার সেগুলো কিন্তু প্রত্যেকটাই জেনে যাবে। চলো নেক্সট সাইডে দেখো রয়েছে এই জেলার কিছু কৃষিকাজ। দেখো জেলার প্রধান কৃষিপণ্য হলো ধান। আমন ধানের চাষ এখানে সর্বাধিক হয়। খাদ্য শস্যের মধ্যে ধানের পর ডাল হচ্ছে প্রধান কৃষিজ ফসল। ছোলা, মুগ, মসুরি, খেসারি প্রভৃতির চাষ হয় এবং পাট জেলার প্রধান অর্থকরী ফসল। তো এই হচ্ছে কৃষিকাজ। চলো এবারে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে অল্প করে জেনে নিই। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এবং আন্দুল রোড হাওড়ার সড়ক যোগাযোগ ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ রাস্তা। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দুর্গাপুরের সঙ্গে ডানকুনি এবং বালিকে যুক্ত করেছে। এছাড়া 2 নম্বর জাতীয় সড়কের বাইপার দিল্লি রোড যেটাকে বলা হয় এই জেলার মধ্য দিয়ে গেছে। বোম্বে মাদ্রা জাতীয় সড়ক 5 ও 6 নম্বর এই জেলার মধ্য দিয়ে গেছে। কলকাতা এবং হাওড়া জেলার সংযোগকারী প্রাচীন সেতুটি হুগলি নদীর ওপর ক্যান্টিলিভার ব্রিজ, যেটাকে কি বলা হয়, হাওড়া ব্রিজ বলা হয়। এখন এর নাম রবীন্দ্র সেতু। বিদ্যাসাগর সেতু আরেকটি সেতু কলকাতা এবং হাওড়াকে যুক্ত করেছে। তো তোমরা কিন্তু অবশ্যই রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু এগুলো কিন্তু জেনে যাবে। যোগাযোগ ব্যবস্থায় কিন্তু এই সেতুগুলো খুব ইম্পর্টেন্ট, যেহেতু এই জেলার ওপর দিয়ে তৈরি হয়েছে। চলো এবারে এই জেলার কিছু শিল্প দেখে নিই আমরা। 1796 সালে শালকিয়া জাহাজ তৈরি এবং মেরামতের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 1873 সালে ফোর্ট গ্লাস্টারে, যেটাকে বাউরিয়া বলা হয়, হাওড়া জেলার প্রথম জুট মিল স্থাপিত হয়। ভারতের প্রথম কটন মিল স্থাপিত হয় এই জেলার 1817, মতান্তরে 1822। এছাড়া শিবপুরে দড়ি তৈরির কারখানা, গত্তাঞ্জেস রোপ কোম্পানি, শালিমার পেন্টস, লিলুয়ার ইস্টার্ন রেলওয়ে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওয়ার্কশপ ইত্যাদি হয়েছে। 1854 সালে হাওড়া রেল স্টেশন প্রতিষ্ঠা জেলায় বড় শিল্প গড়ে ওঠার অন্যতম কারণ। রেল স্টেশন যেহেতু প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে কি যোগাযোগ ব্যবস্থাটা অনেকটা উন্নত হয়ে যায়, তাই এখানে শিল্প অনেকটাই গড়ে ওঠে। 1874 সালে হাওড়া পুন্টুন ব্রিজ তৈরি হয় এবং রাজ্য সরকারের সেন্ট্রাল লক ফ্যাক্টরি আছে বড়গাছিয়াতে, যেটাকে জগৎবল্লভপুর বলা হয়। তো এই হচ্ছে মোটামুটি শিল্প, একটু অল্প করে তোমাদের জানতে হবে। যেটুকু তোমাদের বলেছি এর বাইরে কিছু পড়ার দরকার নেই, বারবার বলছি। এবারে চলো হাওড়া জেলার দেবদেবী সম্পর্কে জানি। এই জেলার সবচেয়ে জনপ্রিয় চণ্ডীরা হলেন আমতার মেলাই চণ্ডী, মাকড়দহের মাকড় চণ্ডী, কাসুন্দিয়ার ওলাই চণ্ডী। আমতার মেলাই চণ্ডীর মন্দির 52 পীঠের অন্যতম। এখানে সতীর হাঁটুর মালাই চাকি পড়েছিল বলে কথিত। মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1649 সালে। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুর মঠ গঙ্গার পশ্চিম পাড়ে বালি থানা এলাকায় অবস্থিত। উলুবেড়িয়ার রাসমেলা, ফোর্ট গ্লাস্টারের দুর্গাপুজো, কল্যাণপুর, বাণীবন, বাগনান এবং আম্রবাড়ির গাজন মেলা কিন্তু বিখ্যাত। তো এই হচ্ছে দেবদেবী, জেনে রাখবে, সেরকমভাবে জিজ্ঞাসা করে না তবু জেনে যেও।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বলি, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, নরসিংহ দত্ত কলেজ, রামদাই কলেজ, বাগনান কলেজ, উলুবেড়িয়া কলেজ, ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ, লালবাবা কলেজ, মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি শিবপুর ইত্যাদি কিন্তু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। এবারে সব থেকে ইম্পর্টেন্ট এই জেলার কিছু বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে চলো আমরা জেনে নিই। নিরুপমা চ্যাটার্জি, দেখো জন্ম কানাইপুরে, প্রথম ব্রাহ্মণ মন্ত্রিসভায় একমাত্র মহিলা মন্ত্রী ছিলেন। 1977 সালে তিনি ত্রাণ এবং কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী হন এবং 1982 সালে দ্বিতীয় ব্রাহ্মণ মন্ত্রিসভায়ও কিন্তু তিনি ত্রাণমন্ত্রী হয়েছিলেন। এরপরে রয়েছে বিষ্ণুদেব, প্রখ্যাত শিক্ষাবিদ, কবি এবং শিল্পানুরাগী। তিনি জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থি হলো উর্বশী, চোরাবালি, আর্টেমিস প্রভৃতি। তো এই হচ্ছে মোটামুটি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এরপরে চলে আসছি শিশির কুমার ভাদুড়ী। শিশির কুমার ভাদুড়ী তোমরা জানো, প্রত্যেকেই নাম শুনেছ, প্রখ্যাত নাট্যকার এবং অভিনেতা। উল্লেখযোগ্য নাটকগুলি হলো আলমগীর, সধবার একাদশী, সীতাকুমার, চিরকুমার সভা, চন্দ্রগুপ্ত, জনা প্রভৃতি। তিনি পদ্মভূষণ উপাধি ত্যাগ করেছিলেন। এরপরে আসছি কানন দেবীর কথায়। অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন। দেখো ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা অভিনেত্রী, লেখিকা এবং সঙ্গীত শিল্পী। উল্লেখযোগ্য ছবি হলো মেজো দিদি, পরিচয়, বিষ্ণুপ্রিয়া, মুক্তি ইত্যাদি। তার আত্মজীবনীমূলক গ্রন্থ হলো সবারই করি প্রণাম। অবশ্যই জানবে, প্রত্যেকেই কিন্তু খুবই উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এবং এই যে তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, অন্যান্য জেলা যখন পড়াবো সেক্ষেত্রেও একই কথা বলবো, দর্শনীয় স্থান এবং তার সঙ্গে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এখান থেকে কিন্তু বারে বারে প্রশ্ন জিজ্ঞাসা করে। চলো এবারে কিছু দর্শনীয় স্থান সম্পর্কে জেনে নিই। তোমরা যদি কখনো হাওড়া জেলাতে আসো অবশ্যই কিন্তু এই জায়গাগুলো পরিদর্শন করবে। প্রথমেই বলি বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন সংগঠনের প্রধান কার্যালয় এই বেলুড় মঠ। 1897 সালে হাওড়ার বেলুড়ে গঙ্গার পশ্চিম পাড়ে শ্রী বিবেকানন্দ, এই বানানটা একটু ভুল হয়ে গেছে, বিবেকানন্দ স্থাপন করেন। এটি একটি জ্ঞান, বিজ্ঞান এবং দর্শনের চর্চার জন্য উপযুক্ত স্থান এবং কেন্দ্র। আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, এটি হাওড়ার শিবপুরে অবস্থিত একটি ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান। এই স্থানের মূল আকর্ষণ হলো 250 বছরের পুরানো বুড়ো বট গাছ। এই উদ্যানে 1400 প্রজাতির প্রায় 1700 গাছ রয়েছে। হাওড়া ব্রিজ, কলকাতা এবং হাওড়া এই দুই শহরের মধ্যে যে কটি সেতু যোগাযোগ রক্ষা করে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো রবীন্দ্র সেতু, যা পূর্বতন নাম অনুসারে এখনো হাওড়া ব্রিজ নামেই কিন্তু পরিচিত। এটাও কিন্তু উল্লেখযোগ্য একটা দর্শনীয় স্থান। এরপরে রয়েছে বিদ্যাসাগর সেতু, হুগলি নদীর ওপর অবস্থিত ভারত তথা সমগ্র এশিয়ার একটি বৃহৎ উচ্চতম ঝুলন্ত সেতু হলো বিদ্যাসাগর সেতু। এটি কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগ রক্ষা করছে। গাদিয়াড়া, উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত, হুগলি এবং রূপনারায়ণ নদীর মিলনস্থল, হাওড়া জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এছাড়া রয়েছে গড়চুমুক, বিবেকানন্দ এবং নিবেদিতা সেতু, রেল মিউজিয়াম, কল্যাণেশ্বর মন্দির, মদন গোপাল জিউ মন্দির ইত্যাদি হলো, এখানেও স্পেলিংটা একটু ভুল হয়েছে, জিউ মন্দির ইত্যাদি হলো হাওড়া জেলার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। তো মোটামুটিভাবে প্রত্যেককেই বলছি এই পর্যটন কেন্দ্রগুলো দর্শনীয় স্থান, তার সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্ব, এই দুটো কিন্তু খুব ভালো করে করবে। তার সঙ্গে কৃষিকাজ, এই যে লোকসভা বিধানসভার পরিচয়গুলো, ভূপরিচয়, নদ নদী, সীমানাটা তো অবশ্যই দেখবে। এগুলো করলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে, আর কিন্তু কিছু করার দরকার নেই। আমি তোমাদের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো ক্লাসের পরেই, তোমরা অবশ্যই পিডিএফটা দেখে কিন্তু নেবে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। যে কোনো সময় কিন্তু তোমাদের নোটিফিকেশন চলে আসবে। আর একটা কথা বলবো প্রত্যেককেই, যে তোমাদের জন্য আমি একটা নতুন সিরিজ আনতে চলেছি। সেটা হচ্ছে তোমাদের কমিউনিটি বক্সে আমি প্রতিদিন একটা করে কোয়েশ্চেন আকারে নয়, ঠিক মানে আমি তোমাদের নোটিফিকেশনের মতো দিয়ে দেবো যে তোমাদের কার কি কোয়েরি আছে। তো তোমরা কোয়েরিগুলো লিখবে ওখানে, আমি তার পরের দিনে সেগুলো সব সলভ করে দেওয়ার চেষ্টা করবো, কার কি কি কোয়েরি রয়েছে। তো আজ বা কাল থেকে আমি ওটা শুরু করব। তোমরা অবশ্যই আমাকে জানিও কার কি কোয়েরি। আমি এক এক দিন এক একটা ভিডিওতে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।